এপিসোডের শুরুতে স্ক্রিনে আমরা একটা লেখা দেখতে পাই। সেখানে লেখা ছিল, যদি আপনি কোনো জিনিসকে অনেক ভালোভাবে যত্ন নেন তাহলে ওইটার ভিতরে সোল বা আত্মা চলে আসে। তারপর স্ক্রিনে আরও একটি প্রশ্ন করা হয়, যেটা হলো, আর যদি ওই জিনিসকেই যত্ন না নিয়ে আমরা অবহেলা করি তাহলে ওই জিনিসটার ভিতরে কি চলে আসবে। পরের দৃশ্যে আমরা একটা শহর দেখতে পাই, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। শহরটা একদম সাদা ছিল আর মানুষজন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলাফেরা করছিল। এই শহরের একটা বাড়িতে আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই, যার পছন্দের এই পুতুলটা ছিঁড়ে গিয়েছে। বাচ্চাটির মা এসে বলে, আমরা তো এটাকে কিছুদিন আগেই ক্রয় করেছিলাম, আর এখন যদি আমরা এটাকে ঠিক করতে চাই তাহলে এটা আরো খারাপ হয়ে যাবে। এখন আর কিচ্ছু করার নেই, আমি তোমাকে নতুন একটা কিনে দিব। এই পুতুলটাকে চাইলেই সুই সুতা দিয়ে সেলাই করে ঠিক করা যেত, কিন্তু তারা যেহেতু অনেক বড়লোক সেজন্য তারা এই পুতুলটাকে আবর্জনা বানিয়ে ফেলে দেয়। মেয়েটির মা যখন এটা ফেলে দিয়ে চলে আসছিল তখন আমরা সেখানে একটা অদ্ভুত লোককে দেখতে পাই। তখন স্ক্রিনে আমরা আরও একটা কথা দেখতে পাই, সেটা হলো মানুষেরা যে কোনো জিনিসকে খুব সহজেই ময়লা আবর্জনা বানিয়ে দেয়, যেমন ওই জিনিসটা যেন তাদের কোনো প্রয়োজনেই আসবে না। আর মানুষেরা এটা শুধু জিনিসপত্রের সাথে নয়, বরং অন্যান্য মানুষদের সাথেও করে থাকে। যাই হোক, এই আবর্জনাগুলো টানেলের মাধ্যমে এই বিশাল বড় ট্রাকে এসে জমা হচ্ছিল। ট্রাকগুলো এই আবর্জনা নিয়ে ওয়্যার হাউসের দিকে চলে যায়। তখন সেখানে আমরা মাস্ক পরা একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটা ওয়্যার হাউসের ভিতরে এসে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। তখন একটা সিকিউরিটি গার্ড সেখানে এসে তাকে বন্দুক দেখিয়ে বলে, তুমি কে? এখানে বাহিরের মানুষদের প্রবেশ একদমই নিষেধ। সে ওই ছেলেটার আশেপাশে আবর্জনা দেখে বলে, তুমি নিশ্চয়ই আবর্জনা চুরি করা সেই ছেলেটি, যে এখান থেকে আবর্জনা চুরি করে আমাদের এই সুন্দর শহরটাকে নষ্ট করে দিচ্ছ। গার্ড অ্যালার্ম বাজিয়ে দিয়ে ওই ছেলেটাকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু ছেলেটা তাদের উপরে আবর্জনা ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ছেলেটার নাম হচ্ছে রুডো। সমস্ত গার্ডগুলো রুডোর উপরে একাধারে বন্দুক দিয়ে আক্রমণ করছিল এবং রুডো তাদের আক্রমণ থেকে খুবই অসাধারণভাবে নিজেকে বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সময় তার হাতে একটা বন্দুকের গুলির ছোঁয়া লেগে চলে যায়। রুডো সেখান থেকে পালিয়ে এই টানেল থেকে বাহিরে চলে আসে আর বলে, আমি কারোর ক্ষতি করতে আসিনি, ওই ছাগলগুলো শুধুই আমাকে সন্দেহ করছিল। আমরা দেখি রুডো শুধুমাত্র ওই ছেঁড়া পুতুলটা নিয়ে বাহিরে চলে এসেছে। পরের দৃশ্যে আমরা দেখি এই শহরের দুইটা মেয়ে একসাথে দাঁড়িয়ে কথা বলছিল, যে তুমি কি জানো গতকালকে ওয়্যার হাউস থেকে আবর্জনা চুরি হয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আবর্জনা চুরি করে মানুষ কি করবে। নিশ্চয়ই ওই চোরটা ট্রাইব ফোল্ক থেকে এসেছে। ট্রাইব ফোল্ক শব্দটির মানে হলো অন্য কোনো উপজাতি বা অন্য কোনো জায়গা বা অন্য কোনো একটা গ্রামের মানুষদেরকে বোঝায়। তখন তাদের কথাগুলো এই লোকটা শুনে ফেলে। তারপর লোকটা সেখান থেকে হেঁটে হেঁটে একটা দরজা খুলে ওই পারে চলে আসে, আর আমরা দেখতে পাই এই শহরের মাঝখানে বিশাল বড় একটা দেওয়াল রয়েছে। শহরের এই পাশ যতটা সুন্দর, শহরের ওই পাশটা ঠিক ততটাই ময়লা আবর্জনায় আচ্ছন্নিত রয়েছে। আর এই জায়গার মানুষদেরকেই তারা ট্রাইব ফোল্ক বলে ডাকে। বেসিক্যালি এক সাইডে বড় লোকেরা বসবাস করে আর এক সাইডে গরিবেরা বসবাস করে। আর এখানকার মানুষেরাও রুডোর বিষয়ে কথা বলছিল, যে ওই ছেলেটা আবারও আবর্জনা চুরি করেছে। জানি না সে এই কাজ করা কবে বন্ধ করবে, তার জন্যই শহরের গার্ডরা আমাদের পিছনে লেগে যাবে। রুডো যখন এখানে বসেছিল তখন সেখানে চিওয়া নামের এই মেয়েটা আসে আর বলে, তুমি কি আবারও আবর্জনা চুরি করেছ? তুমি জানো যে এই শহরের লোকেরা ময়লা আবর্জনা নিয়ে কতটা সিরিয়াস। তারা যদি তোমাকে আবর্জনা চুরি করতে একবার ধরে ফেলে তাহলে তোমার অনেক খারাপ অবস্থা করবে। রুডো বলে, ওই বড় লোকেরা একটা জিনিসকে বেশি গুরুত্ব না দিয়েই ওইটাকে ফেলে দিয়ে আবর্জনা বানিয়ে দেয়। রুডোর কথা শুনে আমরা বুঝতে পারি সে ওই আবর্জনা থেকে যেগুলো ব্যবহারের যোগ্য ওইগুলো নিয়ে এসে বিক্রি করে নিজের হাত খরচের ব্যবস্থা করে। তখন সেখানে এই তিনটা বদমাইশ ছেলে চলে আসে আর রুডোকে অনেক অপমান করে কথা বলতে থাকে, যে তার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছে। তারা চিওয়াকে বলে, তোমার এর সাথে চলাফেরা করাটা একদমই উচিত না, না হলে ধীরে ধীরে তুমিও এর মতো আবর্জনায় ডুবে যাবে। এর সাথে থাকা তো দূরের কথা, একে দেখলেই আমার শরীরে চুলকানি শুরু হয়ে যায়। তাছাড়াও এই লুজারের এখান থেকে কেউই কোনো কিছু কখনোই ক্রয় করবে না। এর সঙ্গে থাকার মানে হলো বিপদকে নিজের কাছে আমন্ত্রণ দেওয়া। যত যাই হোক, এই ছেলেটা একটা পাগল খুনির ছেলে।
আসলে রুডোর বাবা বেঁচে থাকা অবস্থায় অনেকগুলো মানুষকে হত্যা করেছিল, যার জন্যই সবাই রুডোকে অনেক খারাপ চোখে দেখে। একটা ছেলে বলে এখানে যত মানুষ রয়েছে তাদের প্রত্যেকেরই অতীতের কোনো না কোনো একটা অপরাধের হিস্ট্রি অবশ্যই রয়েছে, আর যারা কোনো অপরাধ করেনি তাদের বাপ দাদা হয়তো কোনো অপরাধ করেছে, সেজন্যই তাদের বাপ দাদার কর্মফল তাদের পেতে হচ্ছে। আর এই ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়ার জন্য এই ময়লা আবর্জনার এই জায়গাটা বানানো হয়েছে। আমরা সবাই অনেক পরিশ্রম করি যাতে আমরা সবার সামনে আমাদের ইমেজটাকে একটু সুন্দর করতে পারি, যাতে আমরা এই ময়লা আবর্জনার দুনিয়া থেকে বের হয়ে সুন্দর একটা জায়গায় জীবনযাপন করতে পারি। কিন্তু ওর বাবা আমাদের সব পরিশ্রমে পানি ঢেলে দিয়েছে। তার বাবার খুন করার কর্মকাণ্ডের জন্য আমাদেরকে এখন কেউই আরো ভালো চোখে দেখতে চায় না। এগুলো শুনে রুডো প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। রুডোর রাগান্বিত চোখ দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে আর বলতে থাকে এর চোখ দুইটাও পুরোটাই অপরাধীদের মতো দেখতে, যেমন বাপ তেমনই ছেলে। এই ছেলেটাও একদিন তার বাবার মতোই কাউকে না কাউকে অবশ্যই হত্যা করবে। চিওয়া বলে তুমি ওদের কথায় একদমই কান দিও না। আমি জানি তুমি তোমার বাবার মতো না, তুমি অনেক ভালো একটা মানুষ, তুমি কখনোই কাউকে হত্যা করতে পারো না। এগুলো শুনে রুডো একটু লজ্জায় পড়ে যায়। তখন চিওয়া ওই পুতুলটাকে দেখে বলে এটা তো অনেক সুন্দর, এটাকে তুমি ঠিক করেছো, আমার এটা অনেক পছন্দ হয়েছে। রুডো লজ্জা পেয়ে আমতা আমতা করে তাকে বলার চেষ্টা করছিল এই পুতুলটা বিক্রির জন্য নয়, এই পুতুলটা আমি স্পেশালি তোমার জন্যই ওখান থেকে নিয়ে এসেছি। কিন্তু সেই কথাটা বলার আগেই চিওয়ার মা চলে আসে আর চিওয়া সেখান থেকে চলে যায়। আর বেচারা মন খারাপ করে হাঁটতে হাঁটতে একটা বাড়িতে রেক্টো নামের এই লোকটার কাছে চলে আসে। রেক্টো তাকে লজ্জা দিয়ে বলে তুমি তো পুরো কথাটা তাকে বলতেই পারোনি, তোমার ওকে নিজের মনের কথাটা ভালোভাবে প্রকাশ করে বলা উচিত ছিল। কিন্তু সবার আগে তুমি গতকালকে রাতে যেই চুরির মহান একটা কাণ্ড করেছো আমি ওইটার বিষয়ে কথা বলতে চাই। আমার কথা মন দিয়ে শোনো, আমাদের অবস্থা এতটাও খারাপ না যে তুমি চুরি চাকারি করে নিজেকে বিপদে ফেলে দিবে। তোমার বড় হওয়া পর্যন্ত তোমার সব দায়িত্ব আমার উপরেই ছেড়ে দাও। রুডো বলে কিন্তু আমি কোনো রিস্ক নিচ্ছি না, আর আমি কখনো তাদের হাতে ধরাও পড়িনি। রেক্টো বলে কিন্তু গতকাল রাতে তুমি প্রায় ধরা পড়েই গিয়েছিলে। মানে আমি কিছুটা বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। আমাদের দুজনের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। তুমি এটা মনে করো না যে আমি তোমার উপর কোনো দয়া মায়া করছি। আসলে রুডোর বাবা চলে যাওয়ার পর রেক্টোই রুডোকে লালন পালন করে বড় করেছে এবং সে একজন বাবার মতোই তাকে অনেক ভালোবাসে এবং রুডো তাকে অনেক সম্মান করে। এবং রেক্টোর মাথা থেকে বোঝা হালকা করার জন্যই রুডো এই চুরি চাকারির কাজ শুরু করেছিল। তখন রেক্টো রুডোর হাতে গুলির আঘাতের একটা চিহ্ন দেখতে পায় আর রুডোর হাতে ব্যান্ডেজ করে দেয় এবং বলে তুমি এই চুরি চাকারি থেকে দূরে থাকার চেষ্টা করো, না হলে পরবর্তীতে তুমি আরো বড় আঘাত পেতে পারো। তখন আমরা দেখি রেক্টোর হাত দুইটা দেখতে অনেক অদ্ভুত মনে হচ্ছিল এবং তার হাত এরকম অদ্ভুত হওয়ার জন্য সে তার বাবাকে দোষারোপ করছিল এবং এই হাতকে ঢেকে রাখার জন্যই সে সবসময় গ্লাভস পরিধান করত। রেক্টো বলে যে কোনো বড় অপরাধ করলে ওইটার শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর সেটার জন্যই অপরাধীদেরকে পিট নামক একটা গর্তে ফেলে দেওয়া হতো। আর প্রাচীনকাল থেকেই এই নিয়মটাই চলে আসছে। তোমার বাবাকেও পিট নামক ওই গর্তে ফেলে দেওয়া হয়েছিল, সেজন্যই তোমার নিজের খেয়াল রাখা উচিত। তখনও রুডো আমাদেরকে বলতে থাকে যবে থেকে আমি একটা জিনিস দেখে কিছু একটা বুঝতে পারছি তবে থেকে দেখছি যে আমার হাত দুইটা এরকম কালো রঙের। আমার মাঝে মাঝে এই হাতে অনেক মারাত্মক ব্যথা হয়, আর এটার জন্যই মানুষেরা আমাকে অন্য একটা নজরে দেখত। মানুষদের এরকম ব্যবহার দেখে আমি ভিতর থেকে পুরো ভেঙে গিয়েছিলাম। আর তখন রেক্টো আমাকে এই গ্লাভস দিয়েছিল। এগুলো পরিধান করার পর আমার ব্যথা অনেকটা কমে গিয়েছে। আমি রেক্টোর এই ঋণটা কখনোই পরিশোধ করতে পারবো না। রেক্টো বলে আমার একটা কথা এখনই শুনে নাও, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চিওয়াকে তোমার মনের কথা বলে দাও, না হলে এত কিউট একটা মেয়েকে তোমার কাছ থেকে নিয়ে অন্য একটা ছেলে পালিয়ে যাবে। আগামীকালকে অনেক সুন্দর একটা পাপ্পির সাথে তাকে এই পুতুলটা দিয়ে এসো। এটা শুনে রুডো প্রচন্ড লজ্জায় পড়ে যায়। তখন আমরা তাদের ঘরের বাহিরে অনেক ভয়ানক ও অদ্ভুত একটা লোককে দেখতে পাই। পরের দিন রুডো একটু স্মাইল করার চেষ্টা করছিল, কিন্তু তার এই চেষ্টাটা পুরো ব্যর্থ চেষ্টা হয়ে যায়। তারপর সে পুতুলটা নিয়ে চিওয়াকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন রুডো পিট নামক ওই গর্তের কথা ভাবছিল।
যে ওইখানে সারা শহরের যত ময়লা আবর্জনা তৈরি হয় ওই সব কিছু ওই গর্তের মধ্যেই ফেলে দেওয়া হয়। এটা ভাবতে ভাবতে সে পিট নামক ওই গর্তের সামনে চলে আসে এবং দেখতে পায় শহরের লোকেরা মিলে আরও একটা অপরাধীকে ওই গর্তের মধ্যে ফেলে দিচ্ছে। রুডো ভাবে আমার বাবাকেও ওই গর্তে ফেলে দেওয়া হয়েছিল। জানি না ওইখানে চলে যাওয়ার পর মানুষদের সাথে পরবর্তীতে কি হয়। এগুলো ভাবার সময় রুডো হঠাৎ করে তার পাশে চিওয়াকে দেখতে পায়। চিওয়া বলে, তুমি আজকে হঠাৎ করে এখানে কি করছো? তুমি তো এখানে অনেক কম আসো। তুমি কি এখানে দৃশ্য দেখতে এসেছো? অবশ্য সত্যি বলতে এই দৃশ্যটা আমার কাছেও তেমন একটা পছন্দ না। আমাদের এই এলাকাকে ইচ্ছাকৃতভাবেই এই গর্তের কাছে বানানো হয়েছে, যাতে যখনই কোনো অপরাধের কারণে কাউকে গর্তে ফেলে দেওয়া হয় আমরা যেন এটা দেখতে পারি, যাতে আমাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। চিওয়া রুডোকে বলে, আমি চাই না যে তোমাকেও কখনো ওই গর্তের মধ্যে ফেলে দেওয়া হোক। আমি জানি এরকম অনেক আবর্জনা রয়েছে যেগুলো ফেলে দেওয়ার যোগ্য না, বরং ব্যবহারের যোগ্য, কিন্তু তুমি যদি ওইগুলো কালেক্ট করতে যে ধরা পড়ে যাও তাহলে তোমার এই অপরাধের জন্য তোমাকে অবশ্যই ওই গর্তে ফেলে দেওয়া হবে। রুডো বলে, গতকালকে আমাকে রেক্টো এই কথা বলেছিল। চিওয়া বলে, সে তো বলবেই, কারণ সেও তোমাকে অনেক ভালোবাসে। রুডো অবাক হয়ে বলে, সেও ভালোবাসে মানে? চিওয়া প্রচণ্ড লজ্জায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারে সে কথা বলতে বলতে হুট করে এটা বলে ফেলেছে যে সেও রুডোকে পছন্দ করে। এখনো রুডো সাহস করে বলে, আমি জানতাম এই পুতুলটা তোমার অনেক পছন্দ হবে, সেজন্যই আমি এটা তোমার জন্য এনেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যেহেতু এটা আবর্জনার মধ্য থেকে এনেছি তাই তোমার পছন্দ নাও হতে পারে। এটা বলে সে পুতুলটা চিওয়াকে দিয়ে দেয়। চিওয়া হাতে নিয়ে বলে, এটা অনেক কিউট, আমি এটাকে সারা জীবন অনেক যত্ন করে রাখবো। এটা দেখে রুডো লজ্জায় লাফাইতে লাফাইতে দৌড়ে রেক্টোকে এগুলো বলার জন্য বাড়িতে আসতে থাকে। দৌড়ানোর সময় রুডো কয়েকজন পুলিশের সঙ্গে ধাক্কা খায়। তারপর সে আবারও দৌড়ে বাড়িতে চলে আসে এবং ঘরের দরজা খুলে রুডো একদম হতভম্ব হয়ে যায়। গতকাল রাতে তাদের ঘরের বাহিরে যেই অদ্ভুত লোকটা দাঁড়িয়েছিল সে রেক্টোর পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়েছে। এটা দেখে রুডো প্রচন্ড রাগান্বিত হয়ে ওই লোকটার উপর আক্রমণ করে আর স্ক্রিন কালো হয়ে যায়। তারপর আমরা রুডোকে আহত অবস্থায় দেখতে পাই। লোকটা রুডোকে কোনো কিছু না করেই সেখান থেকে চলে যায়। তখন রুডো দেখতে পায় রেক্টো এখনো জীবিত রয়েছে। রেক্টো তার শেষ কথাগুলো রুডোকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, এই নোংরা দুনিয়াকে এখন একমাত্র শুধু তুমিই পরিবর্তন করতে পারবে, এটা শুধু তুমিই করতে পারবে, পালিয়ে যাও এখান থেকে আর সবকিছু বদলে দাও। এই কথাগুলো বলার পরেই রেক্টো এই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় নিয়ে চলে যায়। তখনই সেখানে পুলিশ এসে রুডোকে খুনি ভেবে তাকে ধরে ফেলে। রুডো পুলিশদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা রুডোর কোনো কথাই শুনে না। পরের দৃশ্যে আমরা দেখি মানুষজন বলা বলি করছিল যে শেষ পর্যন্ত রুডো কাউকে হত্যা করেই ফেললো, তাও আবার যে তাকে লালন পালন করে এত বড় করেছে সে তাকেই মেরে ফেলেছে। তারপর এই শহরের সবাই রুডোকে ওই আবর্জনার গর্তের মধ্যে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সবাই চিৎকার করে করে বলতে থাকে, রুডোকে ওই গর্তের মধ্যে ফেলে দাও। রুডোর সামনে তাকিয়ে এতগুলো মানুষদের মাঝে চিওয়াকে দেখতে পায় আর চিৎকার করে বলে, রেক্টোকে যে হত্যা করেছে তোমার তাকে খুঁজে বের করতে হবে। চিওয়া বলে, আমি তোমাকে ভরসা করেছিলাম, কিন্তু তুমি সত্যিই একটা হত্যাকারী হয়ে গেলে। এটা বলে সে রুডোর দেওয়া ওই পুতুলটা ফেলে সেখান থেকে চলে যায়। এটা শুনে আর সামনের মানুষদের অসভ্য কথাবার্তা দেখে রুডো বলে, আমি কোনো আবর্জনা নই, বরং তোমরাই হলে আসল আবর্জনা। তোমাদের কাছে চোখ আর কান রয়েছে, কিন্তু তোমরা ওইগুলোর সঠিক ব্যবহার করো না। তোমরা কিছু দেখো না আর কিছু শোনো না, তোমরা শুধু মিথ্যার গোলাম হয়ে এগিয়ে যাচ্ছ। তখন রুডোর সামনে রেক্টোর আসল হত্যাকারীকে দেখতে পায় আর ওই মুহূর্তেই তাকে ওই গর্তে ফেলে দেওয়া হয়। রুডো অনেক দ্রুত গতিতে নিচে পড়তে থাকে আর বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে মেরে ফেলবো। প্রায় অনেকক্ষণ সময় পার হওয়ার পর রুডোর জ্ঞান ফিরে আসে এবং সে নিজেকে ময়লা আবর্জনার মাঝখানে দেখতে পায়, যেই আবর্জনাগুলো এত বছর ধরে শহরের লোকেরা এখানে ফেলে এসেছে। তখন সে হঠাৎ করে একটা ভয়ানক কম্পন অনুভব করে। তখন সে সামনে অনেক ভয়ানক লেভেলের একটা মনস্টারকে দেখতে পায়, যার পুরো শরীর আবর্জনা দিয়ে তৈরি ছিল। আর এই ভয়ানক একটা দৃশ্যের সাথে প্রথম এপিসোড এখানেই শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা রুডোর অতীতের একটা দৃশ্য দেখতে পাই,
যেখানে রুডো ভাবছিল আমার সবসময় এটা ভাবলে অনেকটা আজব লাগতো যে মানুষেরা কোনো অপরাধ করলে তাদের এটা যাচাই বাছাই না করেই তাদেরকে পিট নামক ওই গর্তে ফেলে দেওয়া হয়, কিন্তু কেউই এটা একবারও ভেবে দেখে না যে ওই গর্তে ফেলে দেওয়ার পরে ওই মানুষটার সাথে কি হবে। মানুষেরা না জেনে না বুঝেই ওই মানুষটার বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলতো। পরের দৃশ্যে আমরা রুডোকে দেখতে পাই। সে ওই মনস্টারদেরকে দেখে দৌড়ে পালাতে শুরু করে। ওই মনস্টাররা চিৎকার করে আশপাশ থেকে আরো অনেকগুলো মনস্টারকে ডেকে আনে এবং তারা রুডোকে ঘিরে ধরে আক্রমণের প্রস্তুতি নিতে থাকে। রুডো বুঝতেই পারছিল না যে এই জিনিসটা কি আর এটা চলাফেরাই বা করছে কিভাবে। মনস্টাররা আক্রমণ করলে রুডো নিজেকে বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে সামনে একটা মানুষের মাথার কঙ্কাল দেখতে পায়। এটা দেখে রুডো অনেক কষ্ট পেয়ে মানুষদেরকে বলে, তোমরা পুরো সত্যিটা না জেনে আমাকে এই জঘন্য জায়গায় কিভাবে পাঠাতে পারো। তখন রুডো একটা পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং এখানকার ময়লা আবর্জনার এই বিষাক্ত বাতাসের কারণে রুডো ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। রুডো বুঝতে পারে এই বিষাক্ত হাওয়ার মাঝে আর বেশিক্ষণ থাকলে সে আর বাঁচতে পারবে না। রুডো ভাবে আমাকে খুব দ্রুত এখান থেকে বের হয়ে একটা সুরক্ষিত জায়গা খুঁজতে হবে, কিন্তু এই আবর্জনার দুনিয়ায় আমার বেঁচে থাকার জন্য একটা সুরক্ষিত জায়গা আমি পাবো কিনা আমি সেটাও জানি না। এখানকার আবহাওয়া সহ্য করতে না পেরে রুডো রক্তের বমি করতে শুরু করে। তখন এই আবর্জনার মনস্টারগুলো রুডোর দিকে এগিয়ে আসতে থাকে। রুডোর মনে হতে থাকে আমি হয়তো এখানেই মরে যাব। তখন রুডোর রেক্টর কথা মনে পড়ে এবং সে ভিতর থেকে আবারও জীবিত হয়ে যায়। রুডো ভাবে আমি মরে যেতে পারি না, আমার সাথে যেই অন্যায় হয়েছে আমার সেটার প্রতিশোধ নিতেই হবে, কিন্তু সবার আগে যেই শয়তানটা রেক্টোকে মেরে ফেলেছে আমি তাকে খুঁজে বের করে সবার আগে তাকে মেরে ফেলবো, আর এটার জন্য আমাকে জীবিত থাকতে হবে। রুডো সামনে থেকে লোহার কিছু একটা উঠিয়ে ওই মনস্টারগুলোর সাথে ফাইট করতে শুরু করে। মনস্টাররা রুডোর উপরে অনেক ভয়ানকভাবে আক্রমণ করছিল এবং এই সমস্ত কিছু দূরে বসে থেকে একটা লোক দূরবীনের মাধ্যমে দেখছিল। কিছুক্ষণ পরে আমরা রুডোর হাতের গ্লাভসের ভিতর থেকে একটা রেড কালারের পাওয়ার দেখতে পাই, আর এই পাওয়ার দিয়েই রুডো এই মনস্টারগুলোকে শেষ করে দেয়। কিছুক্ষণ পর রুডো তার পিছনে আরো বড় ও ভয়ানক একটা মনস্টারকে দেখতে পায়। এটা দেখে সে দৌড়ে পালানোর সময় রুডো যখন নিচে পড়ে যায় তখন সে তার সামনে ওই মাস্ক পরা লোকটাকে দেখতে পায়। লোকটা রুডোকে উঠিয়ে একটা মাস্ক পরিয়ে দেয়। রুডো বলে, তুমি কি এখানেই থাকো? এটা কোন জায়গা আর ওগুলো কোন ধরনের মনস্টার? এই লোকটা বলে, কথা বলো না, মুখ বন্ধ রাখো। রুডো চিৎকার করে বলে, আমার প্রশ্নের উত্তর দাও। লোকটা আবারও বলে, কথা বলো না, মুখ বন্ধ করে চুপ করে থাকো। রুডো আবারও বলে, আমি এখানে এইমাত্র এসেছি, এটা কোন জায়গা? এটা কি আন্ডারগ্রাউন্ড? ওই লোকটা বলে, এটা কোনো আন্ডারগ্রাউন্ড না, কিন্তু আমাদের এখন চুপ থাকা প্রয়োজন, তাই শান্ত থাকো। রুডো আবারও চিৎকার করে বলে, আমি কিচ্ছু শুনতে পারছি না, তুমি ক্লিয়ার করে আমাকে কিছু বলছো না কেন? রুডোর এই ব্যবহার দেখে ওই লোকটা প্রচন্ড রাগান্বিত হয়ে চিৎকার করে রাগের গলায় তাকে বলে, আমি তোমাকে বলেছি না এটা কোনো আন্ডারগ্রাউন্ড না, আমরা এখনো পৃথিবীর জমিনের উপরে রয়েছি। এই যে আবর্জনা দেখছো এই সব কিছু তোমাদের মতো গাধা ও গর্ধব মানুষেরা এখানে ফেলেছে, আর আমি কখন থেকে তোমাকে বলছি যে চুপ থাকো, কিন্তু তুমি কি আমার কথা একটুও বুঝতে পারছো না? তোমার এই ফালতু কথার জন্য ওই মনস্টার আমাদেরকে দেখে ফেলেছে। এই মনস্টারগুলোকে ট্রাশ বিস্ট বলা হয়, এরা আবর্জনা দিয়ে তৈরি হয়েছে, তাই এদেরকে এইসব নর্মাল অস্ত্র দিয়ে কখনোই শেষ করা যাবে না। এরা মানুষদের গলার কণ্ঠ শুনে আমাদের উপর আক্রমণ করে, সেজন্যই আমি তোমাকে আস্তে কথা বলতে বলছিলাম, কিন্তু তুমি গাধার মতো শুধু চিৎকার করছিলে। এই এলাকার ট্রাশ বিস্ট অর্থাৎ এই মনস্টারগুলো অনেক বেশি ভয়ানক হয়ে থাকে, সেজন্যই আমি শান্ত থাকার চেষ্টা করছিলাম, আর আমি চিৎকার করে কথা বলাটা পছন্দও করি না। এই সব কিছু তোমার জন্য হয়েছে। এটা বলে ওই লোকটার হাতে যেই ছাতা ছিল ওইটা সে ম্যাজিকের মাধ্যমে একটা অস্ত্র বানিয়ে ফেলে, আর বলে, এইভাবে চিৎকার করে কথা বলার পরে আমার এখন অনেক ভালো লাগছে। এটা বলে সে তার ছাতার মাধ্যমে ওই মনস্টারগুলোকে সাফ করতে থাকে। রুডো দেখতে পায় ছাতার আক্রমণে ওই মনস্টারগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে। রুডো ভাবতে থাকে ওই ছাতার ভিতরে এমন কি রয়েছে। তখন পুরো একটা মনস্টারের গ্যাং এসে আক্রমণের জন্য এগিয়ে যায় এবং লোকটা তার পাওয়ার দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই সব মনস্টারগুলোকে শেষ করে দেয়। এটা দেখে রুডো ভাবে এটা তো অসাধারণ পাওয়ার, এরকম পাওয়ার যদি আমার কাছে থাকতো তাহলে আমি ওই সব মানুষদেরকে উচিত শিক্ষা দিয়ে দিতাম।
তারপর ওই লোকটা তার অস্ত্র দিয়ে এই শেষ একটা মনস্টারকেও শেষ করে দেয় এবং এই ফাইট সিনটা দেখতেও অনেক অসাধারণ লাগে। তারপর সে তার ছাতাকে আবারও নর্মাল রূপে ফিরিয়ে নিয়ে আসে। তারপর লোকটা যখন রুডোর কাছে আসে তখন রুডো জিজ্ঞাসা করে, তুমি কে? লোকটা তার মাস্ক খুলে বলে, আমার নাম হলো ইঞ্জিন, আমি খুবই সাধারণ একজন ক্লিনার। 1-2 সেকেন্ড পরেই এখানকার বিষাক্ত আবহাওয়ার জন্য লোকটা সহ্য করতে না পেরে তাড়াতাড়ি মাস্ক পরে ফেলে। তখন রুডো হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় আর আমরা রুডোর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রুডো যখন অনেক ছোট ছিল তখন সে একদিন এলাকার বখাটে পোলাপাইনদের কাছে মাইর খেয়ে বাড়িতে এসেছিল। রুডো বলে, আমি ওদেরকে বলেছিলাম আমি যেই জিনিসকে বেশি যত্ন নিব ওইটার ভিতরে একদিন জীবন চলে আসবে। এটা শুনে তারা হাসাহাসি করে আমাকে অনেক আঘাত করেছে। রেক্টো বলে, তুমি কি ওদের উপর আঘাত করেছ? রুডো বলে, একদমই না, আমার আপনার কথাটা অনেক ভালোভাবে মনে আছে। যদি আমি কোনো জিনিসকে অনেক যত্ন করে রাখি তাহলে ওইটার ভিতরে একদিন আত্মা এসে বসবাস করবে। রেক্টো বলে, আর তুমি এই কথার এই মানে বের করেছ যে ওই জিনিসগুলো জীবিত হয়ে যাবে, কিন্তু আসলে এটা শুধু অনেক পুরাতন একটা কাহিনী। এই কাহিনীটা হয়তো এজন্যই বানানো হয়েছে যাতে আমরা আমাদের জিনিসপত্রগুলো অনেক যত্ন করে রাখি। রেক্টো একটা তয়লা দিয়ে রুডোকে পরিষ্কার করতে করতে বলে, কিন্তু এই কথাটা আমি বিশ্বাস করি, যেমন এই তয়লার ভিতরেও একটা আত্মা রয়েছে, সেজন্যই সে তোমাকে এত ভালোভাবে পরিষ্কার করছে। রুডো বলে, তার মানে কি সব জিনিসের ভিতরেই আত্মা রয়েছে? রেক্টো বলে, হতেও পারে। রুডো বলে, তাহলে কি আমার এই গ্লাভসের ভিতরেও রয়েছে? রেক্টো বলে, তুমি যদি এগুলোর অনেক ভালোভাবে যত্ন নাও তাহলে হতেও পারে একদিন এগুলোর ভিতরে একটা আত্মা চলে আসবে। রুডোর যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় ওই লোকটা তাকে চেইন দিয়ে বেঁধে টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছে। রুডো বলে, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওই লোকটা বলে, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, সেজন্য ভাবলাম তোমাকে আমার সাথে নিয়ে যাই। রুডো বলে, আমাকে ছেড়ে দাও, আমার তাড়াতাড়ি উপরে যেয়ে প্রতিশোধ নিতে হবে। ইঞ্জিন বলে, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি এখন আর উপরে যেতে পারবে না, এটা এখন সম্ভব না। ওই উপরের জায়গাটাকে আমরা স্টেয়ার বলে ডাকি, আর উপরে না যাওয়ার আরো অনেক কারণ রয়েছে, কিন্তু তুমি এইটুকু জেনে রাখো এই মুহূর্তে তোমার উপরে যাওয়াটা পুরোই অসম্ভব। রুডো বলে, আমি একদিন অবশ্যই উপরে যাব আর আমার প্রতিশোধ নেব। আর তুমি যেহেতু বলেছ উপরে যাওয়াটা অসম্ভব, তার মানে তুমি জানো যে উপরে কিভাবে যেতে হবে। তুমি অবশ্যই এটা জানো। আমি এই দুনিয়া এবং এই দুনিয়ার মনস্টারদের সম্পর্কে সবকিছু জানতে চাই। আমি তোমার পাওয়ারের সম্পর্কেও জানতে চাই এবং তোমার এই পাওয়ারটা দিয়েই আমি রেক্টর হত্যাকারীকে শাস্তি দিতে চাই। তুমি যতক্ষণ আমাকে না বলবে ততক্ষণ আমি আমার বকবক একদমই বন্ধ করব না। ইঞ্জিন বলে, তুমি যদি তোমার বকবক বন্ধ না করো তাহলে আমি তোমাকে বলছি যে এটা কিরকম জায়গা। ইঞ্জিন রুডোকে টানতে টানতে একটা খোলা ময়দানে নিয়ে আসে আর সেখান থেকে চলে যায়। রুডো সেখানে আরো অনেকগুলো মানুষকে দেখতে পায়। তারা জিজ্ঞাসা করে, তুমি কোথা থেকে এসেছো? রুডো বলে, আমাকে কিছুক্ষণ আগে উপর থেকে অর্থাৎ স্পেয়ার থেকে ফেলা হয়েছে। এটা শুনে ওই লোকগুলো নিজের মাস্ক খুলে ফেলে আর অবাক হয়ে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি একটা জীবিত স্পেয়ারাইট। আমরা এর আগে কোনো জীবিত স্পেয়ারাইটকে কখনোই দেখিনি, এটা তো অসাধারণ। রুডো জিজ্ঞাসা করে, কিন্তু তোমরা কে? এখানকার লোকজনদের ব্যবহার দেখে রুডো মনে মনে ভাবে এই লোকগুলো তো ওই পাগল ইঞ্জিনের থেকে অনেক ভালো। কিন্তু এই লোকগুলো রুডোকে আরো শক্ত করে একটা ট্রাকে বেঁধে দেয় আর বলে, এই অমূল্য রতনটাকে আমাদের হাতছাড়া একদমই করা যাবে না। আসলে যেই মানুষেরা উপর থেকে নিচে আসে এই লোকজনগুলো তাদের ডেড বডিকে অনেক ভালো দামে বিক্রি করে এবং কিছু কিছু ক্ষেত্রে তো তাদের জামা কাপড়ও অনেক দামে বিক্রি হয়। আর রুডো যেহেতু এখনো জীবিত রয়েছে তাই তাকে আরো বেশি দামে বিক্রি করা যাবে। এই লোকটা রুডোকে বলে, তুমি কি জানতে চাও যে আমরা তোমাকে কেন বিক্রি করব? কারণ আমরা তোমাকে অনেক ঘৃণা করি। তোমরা তোমাদের আবর্জনাগুলো এখানে অনবরতভাবে শুধু ফেলেই গিয়েছ আর এখানে আবর্জনা জমতে জমতে এখানকার বাতাস বিষাক্ত হয়ে গিয়েছে আর এই আবর্জনার মধ্য থেকে মনস্টাররাও জন্মগ্রহণ করেছে আর এই মনস্টারদের কারণে আমাদের অনেকগুলো মানুষ মারাও গিয়েছে। যারা এই ময়লা আবর্জনার জন্য নিজের প্রিয়জনদের এবং ধন সম্পদ হারিয়ে ফেলেছে তারা যখন তোমাকে জীবিত অবস্থায় দেখবে তুমি ভাবতেও পারবে না তারা তোমার সাথে কি করবে। আমরা তোমাকে বিক্রি করার পরে ওই টাকা দিয়ে অ্যাশ করতে করতে তোমার এই তামাশা দেখব। তারা রুডোকে তাদের এখানকার খাবার খাওয়াতে থাকে
আর বলতে থাকে তোমরা তো এই খাবারগুলোকেও আবর্জনা মনে করো, আমাদের এখানকার এই খাবার তোমার হজম করতে অনেক বেশি কষ্ট হবে। তখন রুডো এই লোকটার হাতকেই চিবিয়ে খেয়ে ফেলে আর ওই খাবারগুলোকে খেতে খেতে বলে এটা কোনো আবর্জনা নয়, এই খাবারগুলো এখনো খাওয়ার যোগ্য রয়েছে। সবাই শুধু এরকমই কথা বলে যে এরা উপরের মানুষ, এরা নিচের মানুষ, এরা আমাদের সবকিছুকেই আবর্জনা মনে করে, এরা অনেক বড় লোক, হ্যান ত্যান অনেক কথা আমাদেরকে বলে। তোমরা তোমাদের এই বানানো ফালতু নিয়ম দিয়ে মানুষদের ছোট বড় করা বন্ধ করো। তখন আমরা আবারও রুডোর ওই রেড কালারের পাওয়ার দেখতে পাই। রুডো তার পাওয়ার দিয়ে ওই চেইনটাকে ভেঙে ফেলে আর বলে তোমরা যদি মনে করো তোমরা আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে, কিন্তু আমি এরকমটা কখনোই হতে দিব না। রুডোর ভিতর থেকে যখন পাওয়ারটা বের হচ্ছিল তখন দূর থেকে এঞ্জিন এই দৃশ্যটা দেখে বলে আমি ওর বিষয়ে যেমনটা ভেবেছিলাম ও ঠিক ওই রকমই। এদিকে রুডোর কানে রেক্টর এই কথাগুলো ভাসতে থাকে। যখন রেক্টো বলেছিল তুমি যদি এগুলোকে যত্ন করে রাখো তাহলে এগুলোর ভিতরে একদিন আত্মা বসবাস করবে আর সেই আত্মা তোমার বিপদে তোমাকে অবশ্যই সাহায্য করবে। রুডো বুঝতে পারে তার গ্লাভসে একটা পাওয়ার চলে এসেছে। রুডো নিজের হাত দিয়ে ওই চেনটা ধরে ফেলে আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অবাক হয়ে বলে উপর থেকে আসা মানুষগুলো এরকম পাওয়ার ব্যবহার করতে পারে। ওই দিক থেকে ইঞ্জিন বলে যারা জিনিসপত্রের ভিতর সোল আনতে পারে আর তাদের পাওয়ারকে বাহির করতে পারে তাদেরকে গিভার্স বলা হয়। ওই লোকগুলো দৌড়ে যে রুডোর হাত থেকে ওই চেইনটা ধরে সরিয়ে দেয়। তখন রুডো একটা টায়ারের মাধ্যমে নিজের পাওয়ারটা বের করে আনে এবং সেখানে উপস্থিত সবাই বলে এই ছেলেটা তো একের বেশি জিনিসের উপর নিজের পাওয়ারকে নিয়ন্ত্রণ করতে পারে। রুডো এই টায়ারের মাধ্যমে সবার অবস্থা খারাপ করে দেয়। আর যখন এই লোকটার কাছে আসে তখন লোকটা সেই সময়ও রুডোকে গালি দিচ্ছিল। রুডো যখন তাকে মেরেই ফেলবে তখন ইঞ্জিন এসে তাকে থামিয়ে দেয়। তখন রুডো শান্ত হয়ে যায় আর তার হাতের এই টায়ারটাও ধুলোয় মিশে যায়। রুডো বুঝতেই পারছিল না যে এতক্ষণ এখানে কি হয়েছে। রুডোর নাক থেকে রক্ত বের হতে শুরু করে। ইঞ্জিন বলে আমি জানতাম যে এত পাওয়ার ব্যবহার করলে তোমার শরীর দুর্বল হয়ে যাবে, আমি যেন তোমার পাওয়ার সম্পর্কে সবকিছু জানতে পারি সেজন্যই আমি তোমাকে এখানে এনেছিলাম। আমি এখন তোমাকে সবকিছু বলবো, এই দুনিয়ার সম্পর্কেও বলবো আর আমার পাওয়ার সম্পর্কেও বলবো এবং তোমার পাওয়ার সম্পর্কেও বলবো, কিন্তু এটার বদলে তোমাকে আমার টিমে অর্থাৎ ক্লিনার্সে যুক্ত হতে হবে। আমাদের টিমে তোমার মতোই পাওয়ারফুল লোকেদের প্রয়োজন। রুডো বলে কিন্তু আমি এরকম কিচ্ছু করতে চাই না। রুডোর এই কথার সাথেই দ্বিতীয় নাম্বার পর্বটি এখানেই শেষ হয়।